28 মাথা নিচু করে নিল এফবিআই-এর স্পেশাল এজেন্ট এডওয়ার্ড সিমন্স। দমে গেছে তার মন। এইমাত্র প্রচণ্ড বিস্ফোরণে উড়ে গেছে আর্টিলারি বাংকার। চারপাশে আগুনের বিশাল গোলক। সিমন্সের দেয়া কোঅর্ডিনেটস অনুযায়ী দ্বীপের ওপর দিয়ে নেভির বিমান উড়ে যাবে কিনা জানা নেই তার। উসবার্টি হয়তো তার কথায় গুরুত্ব দেননি, হয়তো এক কথায় তাকে মানা করে দিয়েছেন ডিআইএ চিফ। সেক্ষেত্রে নিজে কি করতে পারবে সিমন্স? তবে উসবার্টির চোখে আগ্রহের ছাপ দেখেছে ও। তিনি হয়তো ভেবেছেন কাগজ নেয়ায় সহজেই ওকে সন্তুষ্ট করা গেছে। যতই ভাবছে সিমন্স বুঝতে পারছে যে ওর মতোই নিজেও আসলে অসহায় উসবার্টি। দুজনেরই বস হয়তো চান গোটা ব্যাপারটা পাপোশের নিচে চাপা দিতে। সেক্ষেত্রে কি করবেন উসবার্টি? বস মানা করার আগেই হয়তো নেভিতে যোগাযোগ করেছেন তিনি। মনে মনে স্রষ্টার কাছে প্রার্থনা করছে সিমন্স উসবার্টি যেন সে কাজটাই করেন। তবে রানাসহ আর্টিলারি বাংকার উড়ে যাওয়ার পর এখন আর বাঙালি এজেন্টের বাঁচার কোনো উপায় নেই। এখন ব্র্যাড স্টিলকে গ্রেফতার করতে হলে কোঅর্ডিনেটস অনুযায়ী যেতে হবে নির্জন সেই দ্বীপে। এক কাপ কফি নেয়ার জন্যে কিউবিকল থেকে বেরিয়ে এলো সিমন্স। নিজেকে সান্ত্বনা দিতে চাইল, বাঙালি হিরোকে বাঁচাবার জন্যে সাধ্যমতো চেষ্টা করেছি। এরই ভেতরে বিসিআই অফিসের সবাই জেনে গেছে তাদের সহকর্মী এখন আর নেই। সিমন্সের মনে পড়ল রানাকে কত শ্রদ্ধার দৃষ্টিতে দেখে রায়হান রশিদ। কথাটা ভাবতে গিয়ে মুখের ভেতরে তিতকুটে স্বাদ পেল সে। অফিসে ফিরে বিসিআই-এর কম্পিউটার ডিপার্টমেন্টে ফোন দিল। তারই ফাঁকে চোখ বোলাল কম্পিউটার স্ক্রিনে। হঠাৎ ধক করে উঠল তার হৃৎপিণ্ড। জঙ্গলের পুরু এক গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে মাসুদ রানা। তার প্রচণ্ড এক ঘুষি খেয়ে ছিটকে পড়ল জাপানি খুনি। চট করে কল কেটে কম্পিউটার স্ক্রিনে মন দিল সিমন্স। জঙ্গলের ভেতরে শ্যাননকে ধাওয়া করেছে রানা। গত ২৯ ঘণ্টা স্রেফ ফুর্তির জন্যে নির্যাতন, ধর্ষণ ও খুন করে গেছে ব্রিটিশ সাইকো। এল সালভাডরের ড্রাগ লর্ড ও তার দলের সদস্যদের চেয়ে বড় অপরাধী সে। নিজে নানান সময় বহু মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে রানা, তবে সেটা করেছে দেশের ক্ষতি ঠেকাতে গিয়ে। বিষয়টা ব্যক্তিগত কিছু ছিল না, এবং ব্যক্তিগত কারণে যখন কাউকে খুন করেছে তার পেছনে সবসময় ছিল উপযুক্ত কারণ। এই দ্বীপে নিজের চোখে দেখেছে কিভাবে চরম নির্যাতন করে তিলে তিলে আলকারাজকে খুন করেছে ইংরেজ সাইকো। আর এই ধরনের ভয়াবহ অপরাধের জন্যে অবশ্যই তার পাওনা হয় কষ্টকর মৃত্যু। শ্যাননের মতোই মস্ত বড় অপরাধী ডার্টি গেম শোয়ের প্রযোজক ব্র্যাড স্টিল। অন্য মানুষের জীবন নিয়ে খেলার জন্যে অবশ্যই শাস্তি পেতে হবে তাঁকে। ৩০০ গজ দূরে প্রাণপণে ছুটে পালাচ্ছে রুপার্ট শ্যানন। বাড়াতে চাইছে রানার সঙ্গে ব্যবধান। তাড়া খেয়ে আবারও গিরিখাদের দিকে চলেছে সে। তাতে সামনে পড়বে খাড়া পাথরে কার্নিস। ওটার পর আছে শুধু বিশাল এক কালো গভীর গহ্বর। ওখানে প্রবেশ করেনি সূর্যের কোনো আলো। বহু নিচে গিয়ে পড়েছে বড় এক জলপ্রপাত। এখন আর অন্য কোনো পথে পালিয়ে যেতে পারবে না শ্যানন। এতকাল যাকে খুশি খুন করতে পারলেও শ্যানন কখনো ভাবেনি যে তাকেও কখনো মরে যেতে হবে। গত কয়েক ঘণ্টায় বুঝতে পেরেছে মাসুদ রানা নামের যুবকের মনে কোথায় যেন আছে নরম একটা জায়গা। তাই একবার ভাবল আত্মসমর্পণ করবে কিনা। পরক্ষণে নাকচ করল ভাবনাটা। এই দ্বীপে এসে যেসব চরম অন্যায় করেছে তাতে কোনোভাবেই তাকে ক্ষমা করবে না বাঙালি যুবক। এদিকে লড়াই করে যে জিতে যাবে সেটাও প্রায় অসম্ভব। জীবনে এই প্রথমবারের মতো নিজের আত্মবিশ্বাস হারিয়ে দ্বিধান্বিত হয়ে গেছে শ্যানন। এইদিকে রুপার্ট শ্যাননের পেছনে ছুটতে ছুটতে বুঝে গেছে রানা বড় ধরনের সুবিধা পাচ্ছে ও। সোজা সামনে যাওয়া ছাড়া অন্য কোনো দিকেই আর যেতে পারবে না শ্যানন। এখন বড় প্রশ্ন হচ্ছে হাতাহাতি লড়াইয়ে কতটা দক্ষ সে। নিষ্ঠুর পিশাচটাকে গভীর গহ্বরে ফেলে দেয়া হলে সেটা হবে খুব সহজ বিচার। তাতে চট করে দুনিয়া থেকে বিদায় নেবে সে। তবে গভীর খাদের নিচে কি আছে সেটা কে জানে। হয়তো পতনের পরেও কোনোভাবে বেঁচে যাবে শ্যানন। তার চেয়ে ঢের ভালো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তাকে শেষ করে দেয়া। কাউকে খুন করতে হবে ভাবতে গিয়ে তিক্ত হয়ে গেল রানার মন। আর তখনই চোখের সামনে ভেসে উঠল আলকারাজের রক্তাক্ত মুখ। পাহাড়ে উঠতে গিয়ে ছোটার গতি কমে গেছে শ্যাননের। পেছন থেকে গলা ছাড়ল রানা, যাও কই, সাহস থাকলে মোকাবিলা করো।
শ্যাননের কাছাকাছি পৌঁছে তার চোখে আতঙ্কের ছাপ দেখতে পেল ও। পরিষ্কার বুঝে গেল বেশিরভাগ স্যাডিস্ট খুনির মতোই শ্যাননও একজন কাপুরুষ। এতদিন সুযোগ পেয়েছে বলে নিজের পৈশাচিক আনন্দের জন্য চড়াও হয়েছে দুর্বলের ওপরে। এখন নিজে বিপদে পড়ে ভাবতে শুরু করেছে কোনো উপায়ে রেহাই পাবে কিনা। আজ আর লড়াই নয়, চিৎকার করে বলল শ্যানন। পরক্ষণে দৌড়ের গতি না কমিয়ে সরু কার্নিশ পার করে পাহাড় থেকে ঝাঁপ দিল অতল গহব্বরে। রানা প্রথমে ভাবল কাপুরুষের মতো আত্মহত্যা করেছে লোকটা, কিন্তু বেশ কয়েক সেকেন্ড পর নিচ থেকে এলো ঝপাত করে একটা শব্দ। ও বুঝে গেল শ্যানন বোধহয় এখনও বেঁচে আছে। ডার্টি গেম শোর নিষ্ঠুর নিয়ম অনুযায়ী অন্যদেরকে শেষ করে দিয়ে বাঁচতে হবে মাত্র একজনকে। তবে প্রতিযোগীরা যদি পার করে দেয় ৩০ ঘণ্টা, সেক্ষেত্রে তাদেরকে মরতে হবে বোমার বিস্ফোরণে। গভীর গহ্বরের কিনারেই থেমে নিচে তাকালো রানা। ওদিকে কালো অন্ধকার ছাড়া আর কিছুই যেন নেই। চট করে দেখল বোড়ালির টাইমার 00:59:02। ওর বুঝতে দেরি হলো না, নিচে ঝাঁপ দিলে যেমন মরতে হতে পারে, তেমনি ঝাঁপ না দিলেও ওকে মরতেই হবে টাইমারের সময় শেষ হলে। ১ সেকেন্ড পর শ্যাননের মতো অতল কালো গহ্বরে ঝাঁপিয়ে পড়ল রানা। ওর মনে হলো নেমে চলেছে অনন্ত কাল ধরে। একটু দূরে সাই সাই করে উপরে উঠছে শ্যাওলা ভরা এবড়ো খেবড়ো পাথুরে দেয়াল। কি এক গাছের ডাল চাবুকের মতো সপাং করে লাগলো ওর পিঠে। ভাবতে শুরু করল রানা, বোধহয় মস্ত বড় ভুল করেছে ও। হয়তো নিচে নদীর জলমগ্ন কোনো পাথরে পড়ে ঘাড় ভেঙে মরেছে শ্যানন, আর বোকামি করে একই পরিণতি বেছে নিয়েছে রানা। আরও ধীর হয়ে গেল সময়। ফার্নে ভরা পাথুরে দেয়াল একটু পর হলো কুচকুচে কালো। মাত্র কয়েক সেকেন্ডে ও জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা দেখতে পেল চোখের সামনে। আর্মিতে যোগ দেওয়ার প্রথম দিনের স্মৃতি, সোহানার ঠোঁটে প্রথম চুমো, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খুনসুটি, সুলতা, রেবেকা, লোবনা ও প্রিয় কয়েকজনের মৃত্যু। বসের কঠোর দুটো চোখ, কুঁচকে গেছে তার সাদা পাকা দুই ভ্রু। তারপর হঠাৎ করে ওর মনে হলো আকাশ থেকে পতন হলো নিরেট কংক্রিটের চাতালে। ঝনঝন করে উঠল শরীরের সব হাড়গোড়। কানের কাছে কিসের জন্য ভারী গর্জন, পরক্ষণে আবছা হলো সেই আওয়াজ। চোখ মেলেও কিচ্ছু দেখতে পেল না রানা। চারপাশে শুধু ঘুটঘুটে কালো অন্ধকার। বুট ঠেকে গেল নদীর নিচের মেঝেতে, তবে কপাল ভালো চুরচুর করে ভেঙে যায়নি ওর পায়ের হাড়। সোজা হয়ে 4 হাত পা ছুঁড়ে উপরের দিকে উঠতে লাগল। নদীর তলা থেকে ভুস করে ভেসে উঠতেই বিকট আওয়াজে ভরে গেল ওর 2 কান। পুরো ঘুটঘুটে কালো নয়, চারপাশে বড় এক পুকুরের মতো জায়গায় এসে পড়েছে রানা, আর ওকে টেনে নিয়ে যাচ্ছে জোরালো স্রোত। ওপর থেকে এত জোরে পড়েও ওর হাতে রয়ে গেছে তানাকার বোলো নাইফ। বিস্মিত না হয়ে পারল না রানা। ঘুরে তাকালো চারপাশে। পেছনে প্রাগৈতিহাসিক আমলের বোল্ডারের ওপরে এসে পড়েছে বিরাট এক জলপ্রপাত। গোটা পুকুর ঘিরে রেখেছে পাথুরে দেয়াল। মাত্র কয়েক ফুট দূরে পড়লে গুঁড়ো হয়ে যেত ওর হাড়গোড়। ডানে এক বড় গুহা দেখতে পেল রানা, আর ওটার ভেতরে গিয়ে ঢুকছে জলপ্রপাতের জলরাশি। আবারও চারপাশে তাকালো রানা। আশেপাশে কোথাও নেই শ্যানন। সে কোথায় গেছে সেটা বুঝতে দেরি হলো না ওর। সাঁতরে গুহায় গিয়ে ঢুকল রানা। ওকে টেনে নিয়ে যাচ্ছে জোরালো জলস্রোত। বিসিআই ও এফবিআই এর এজেন্টরা এবং দুনিয়া জুড়ে কোটি কোটি মানুষ কম্পিউটারের সামনে বসে জানতে চাইছে ওরা কোথায়। তাঁবুর ভেতরে প্রায় পাগল হয়ে চিৎকার জুড়েছে স্টিল। সিলভি, লেন্সে কিছু পেলে? ওদেরকে খুঁজে বের করো। তোমরা কি বুঝতে পারছো না যে এখন কি করা উচিত? আমি খুঁজছি, উত্তেজিত স্বরে বলল সিলভারম্যান। অন্তর থেকে জানতে চাইছে রানা ও শ্যানন এখন কোথায়। নিজেকে বলছে আমি ভালো লোকের পক্ষে, রানার যেন কোনো ক্ষতি না হয়। শ্যাননের কারণে গত 29 ঘণ্টায় 12 বার বমি করতে হয়েছে তার। তাই চাইছে ইংরেজ সাইকো যেন কষ্ট পেয়ে খুন হয় রানার হাতে। ঈশ্বরের দোহাই, ওদেরকে খুঁজে বের করো। গুঙিয়ে উঠল ব্র্যাড স্টিল। নিচে কোনো ক্যামেরা রাখোনি তুমি? আমাকে কি তুমি জাদুকর বলে মনে করো? প্রতিটি ক্যামেরা অন করল সিলভি। এখন কাজ করছে সব অ্যাঙ্গেল। আমি তো আর জানতাম না যে গুহার ভেতরে জলপ্রপাতের পানি গিয়ে ঢোকে, আর সে পথে কেউ যেতে পারে, তাই ওদিকে কোনো ক্যামেরা নেই। একটা লেন্সে দেখা যাচ্ছে বিশাল জলপ্রপাত। এত ওপর থেকে ঝাঁপ দেবে সেটা স্টিলও ভাবেনি। তাই অন্যদের মতোই সেও নিশ্চিত নয় শ্যানন আর রানা মারা গেছে নাকি বেঁচে আছে। ওদিকে কিছু দেখলে? সিলভিকে ছেড়ে সিওয়ার্টসের কাছে জানতে চাইল স্টিল। গ্রিড মনিটরে চোখ রেখেছে যুবক। তার গ্রিডে দেখা যাচ্ছে মাত্র একটা প্লাস চিহ্ন। ওদের একজনের অস্তিত্ব টের পাচ্ছি, বলল সিওয়ার্টস। দুজনের মধ্যে কোনজন? চিহ্ন পরখ করে দেখল সিওয়ার্টস। শ্যানন। কয়েক ঘন্টা আগেই আমরা হারিয়ে ফেলেছি রানাকে, তাই মনে হচ্ছে সেও বোধহয় বেঁচে আছে। হাই রে কপাল! কালো গহরের 2 প্রতিযোগী গায়েব হয়ে যাওয়ায় স্থির হয়ে গেছে স্টিল। প্রথমবারের মতো মনে মনে রানার জন্য প্রার্থনা করল সে।
ও আমার ঈশ্বর, তাকে আপনি বাঁচিয়ে রাখুন। প্রতিযোগিতার শেষ দিকে দুর্দান্ত চমক দেবে বলে ভেবে রেখেছে স্টিল, কিন্তু তার প্রিয় প্রতিযোগী শ্যাননের কোনো মূল্য থাকবে না রানা বেঁচে না থাকলে। বিসিআই এর কম্পিউটার ডিপার্টমেন্টে মস্ত স্ক্রিনের দিকে চেয়ে আছে এজেন্টরা। ওরা দেখেছে গুধির এক বিশাল কুয়ের মতো জায়গায় ঝাঁপ দিয়েছে রুপার্ট শ্যানন, আর তার মাত্র কয়েক সেকেন্ড পর ঝাঁপিয়ে পড়েছে রানা। এরপর থেকে দেখানো হচ্ছে জলপ্রপাতের দৃশ্য। নানান চিন্তা ঘুরছে বিসিআই এজেন্টদের মনে। এত উপর থেকে পড়ে গিয়ে কি মারা গেছে রানা? নিচে আসলে কি আছে? কপালে আসলে কি ঘটেছে রুপার্ট শ্যাননের? শেষমেশ কি লড়াই হবে রানা আর ওই নরপিশাচটার সঙ্গে? বিসিআই এজেন্টদের মতোই এফবিআই অফিসে উৎকণ্ঠায় ভুগছে এডওয়ার্ড সিমন্স এবং তার অধীনস্থ এজেন্টরা। গভীর মনোযোগ দিয়ে দেখছে লাইভ ব্রডকাস্ট। বাংকারে বিস্ফোরণের পর যখন জানা গেল বেঁচে আছে রানা, এরপর থেকে নিজেদের স্ক্রিনে ডার্টি গেমের প্রতিযোগিতা দেখছে অফিসের প্রত্যেকে। এমনকি বাদ পড়েনি রাইডার, নিজেই সবাইকে জানিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে নির্দিষ্ট সেই দ্বীপ খুঁজে বের করতে আমেরিকান নেভি থেকে ওদিকের আকাশে উড়াল দিয়েছে কয়েকটি যুদ্ধবিমান। যদিও দ্বীপটা পাওয়া গেলেও সময় লাগবে রেস্কিউ অপারেশনে যেতে। বসের কথা শুনলেও সেটা বিশ্বাস করেনি সিমেন্স। নতুন খবর হিসেবে রাইডার যা বলেছে সেটা অবশ্য জানিয়ে দিয়েছে বিসিআই এজেন্ট রায়হান রাশিদকে। ফোন করে যোগাযোগ করতে পারেনি ডিআইএ ডেপুটি ডিরেক্টর উসবার্টির সঙ্গে। ওরা সবাই দেখেছে শ্যাননের পেছনে ধাওয়া করে পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে রানা। তারপর শুধু দেখানো হচ্ছে বিশাল এক জলপ্রপাতের দৃশ্য। এবার এলো ঘন সবুজ জঙ্গলের ফুটেজ। সিমন্সের মনে হলো দর্শকদের উত্তেজিত করতে এটা করছে পরিচালক, অথবা সে হারিয়ে বসেছে শেষ দুই প্রতিযোগীকে। সেক্ষেত্রে নতুন করে তাদেরকে লেন্সে জড়তে চাইছে সে। আদতে দুটো কথাই সঠিক। কনসুলের সামনে বসে রানা ও শ্যাননকে হন্যে হয়ে খুঁজছে সিলভি। এমিলিকে বলেছে দ্বীপের জঙ্গলের দৃশ্য দেখাতে, যাতে হতাশ না হয় দর্শকরা।